1.5 বছরের চুক্তিতে বিয়ে করতে হবে আমাকে। তার বিনিময়ে আপনার যত লক্ষ টাকা লাগে আমি দিব, সমস্যা নেই। শুধু 1.5 বছর আমার সাথে থাকবেন আপনি। এই 1.5 বছরের মধ্যে আমার একটা সন্তান হবে, আর আমার সন্তানের যখন 8 মাস বয়স হবে তখন আপনি আপনার পথে আর আমি আমার মতো। আপনাকে আমি জোর করব না। এই যে, এটা আমার কার্ড। যদি মনে হয় আপনি আমার শর্তে রাজি তাহলে আমাকে ফোন করে জানাবেন। দোস্ত, তুই থাক, অফিস সামলা, আমি একটু আমার ফ্ল্যাটে যাব। মিস্টার আব্রাহাম, আপনি কি একটা মেয়ের অসহায়তার সুযোগ নিতে যাচ্ছেন? আপনি যখন দেখলেন একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে, ঠিক তখনই আপনি তাকে এত বাজে একটা সিদ্ধান্ত দিয়ে বসলেন। ওয়াও, সো মিস ফারিহা, রাইট? আপনি আমাকে কথা শোনাতে আসবেন না প্লিজ। আমি কি আপনাকে জোর করেছি? আর আপনার কি মনে হয় কোনো বড়লোকের মেয়ে আমার প্রস্তাবে রাজি হবে? না, হবে না। সেই জন্য আপনার মতো অসহায় মানুষদের বলতে বাধ্য হলাম আমি। আমি আমার সিদ্ধান্ত জানাতে আসছি। এখন বাকিটা আপনি আপনার মন যা বলে তাই মানবেন। কিন্তু আপনি যে অসহায়তার সুযোগ নিচ্ছেন সেটা কি আপনি জানেন? এমন একটা পর্যায়ে আপনি আমাকে এই কথাটা শোনালেন। আপনি তো ভেবে নিয়েছেন আমি রাজি হব, কারণ আমার যে টাকার দরকার। হ্যাঁ, ধরতে পারেন আমি আপনার অসহায়তার সুযোগ নিলাম। সো আপনার টাকার দরকার হলে আমার কথা মানবেন, না হয় না। আমি সময় ওয়েস্ট করা পছন্দ করি না। আয়ান, তুই ইন্টার পাশে মিস ফারিহাকে কি চাকরি দিবি আমিও দেখি। গেলাম, থাক। আপনি কিন্তু অ্যান্সারকে হুমকি দিচ্ছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি তো শুধু একটা জব চাই। প্লিজ আমার সাথে এমন করবেন না। যেখানে যাই সেখানেই টাকা চাই, আর আপনি তো শরীর কিনতে চাচ্ছেন। ফারিহার আর্তনাদ আব্রাহামের কানে পৌঁছায় না। গাড়ির চাবি আঙ্গুলের মাথায় ঘোরাতে ঘোরাতে অফিস থেকে বেরিয়ে যায়। আয়ানের পায়ের সামনে বসে ফারিহা নিজের সমস্যার কথা বলে, কিন্তু আয়ান নিজেও কিছু বলতে পারছে না। অফিস তো আব্রাহামের, তাকে নিজের ভাইয়ের মতো দেখে বলে বসের একটা আসন দেয়। আয়ানের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আয়ান আব্রাহামের সাথেই থাকে। ফারিহা বুঝতে পারে কেউ তাকে ইন্টার পাশে জব দিবে না। যখন দিবেই না তখন ইন্টারভিউর জন্য তাকে টাকার কি দরকার ছিল? কেউ কেউ তো আরো বাজে প্রস্তাব দিয়েছে। ভাইটার দিকে তাকিয়ে ফারিহা আজ এই স্থানে। যে ভাই ছোট থেকে মানুষ করলো সেই ভাই আজ অসুস্থ। 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে চিকিৎসা হতে। যা টাকা ছিল 2 মাসে সবটা শেষ। ফারিহা অফিস রুম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা হয়। আর আয়ান আবারও নিজের কাজে লেগে পড়ে। আব্রাহামের কাহিনী তার নিজেরও ভালো লাগছে না। এভাবে কি কোনো মেয়েকে সে পাবে? কিন্তু কিছু করার নাই। ফারিহার আশা বাদ দিয়ে অন্য মেয়েদের সে একই প্রস্তাব দিতে থাকে। ফারিহা বাসায় এসে ভাইয়ের মাথায় কাছে বসে। মুনির আস্তে আস্তে চোখ খোলে, পিচ্ছি বোনটার দিকে তাকিয়ে বলে, এত দৌড়ঝাঁপ করতে তোকে কে বলেছে? ইন্টার পাশে ঢাকা শহরে চাকরি নেই। আমি মাস্টার্স পাস, সেজন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছিল। এখন তো কাজে যেতে পারি না আমি। তুই আর কোথাও যাস না। ভাইয়া, কেন আমাদের মা বাবা নেই? তারা থাকলে তো তোমার এত কষ্ট হতো না। মা কেন আত্মহত্যা করেছিল বলো? তোমার পায়ে ইনফেকশন হচ্ছে দিন দিন, টাকা ছাড়া চিকিৎসা হবে কিভাবে? আমার চিন্তা করিস না, সারাদিন থেকে না খেয়ে আসিস। যা রান্না করে খাওয়া নিয়ে আয়। আমিও তো খাইনি কিছু। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো ভাইয়া। তুমি অসুস্থ আর আমি বাসায় বসে থাকবো? দিন চলতে হবে তো। মুনির বলার মতো কিছু পায় না। পায়ের ব্যথায় কথা বলতেও কষ্ট হচ্ছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট থেকে যে পায়ের এত বড় ক্ষতি হবে ভাবতেও পারে নাই সে। এখন পা ফুলে সেখান থেকে মাংস পচার মতো হয়ে যাচ্ছে। পরিচয়: ফারিহা রহমান। ছোটবেলায় বাবা মা মারা যায়। মা আত্মহত্যা করেছে তার বয়স যখন 5 তখন। শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সেই পথ বেছে নেওয়া তার। ফারিহার বড় ভাই মুনির রহমান। এসএসসির পর বোনকে নিয়ে বাড়ি থেকে বের হতে হয় তাকে। ফারিহা রান্না করে একটা প্লেটে খাবার নিয়ে মুনিরের রুমে আসে। মুনিরকে দেখে হাত থেকে খাবারের প্লেট পড়ে যায়। পায়ের আঘাতের জায়গায় ফেটে ফেটে রক্ত পড়ছে। মুনির বিছানায় ছটফট করছে। ফারিহা দৌড়ে বাহিরে যায়। গাড়ি ঠিক করে এসে মুনিরকে সাথে নিয়ে হসপিটালে যায়। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে জানায়, 4-5 দিনের মধ্যে অপারেশন করতে হবে মিস ফারিহা, না হলে আপনার ভাইয়ের পা এই জায়গা থেকে খুলে পড়বে। তখন আমাদের কিছু করার থাকবে না। পা কেটেও ফেলতে হবে প্রয়োজন হলে। তাই আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করুন। ফারিহা ভাবার জন্য সময় নেয় না।
তার কাছে তার ভালো থাকার থেকেও ভাইয়ের ভালো থাকা বেশি জরুরি। সেখান থেকে রিক্সা ধরে সোজা সেই অফিসে যায়। আব্রাহাম ফারিহাকে দেখে বসা থেকে উঠে পড়ে। আব্রাহাম ফারিহাকে এখানে আশা করে নাই। মেয়েটা যেভাবে তার সাথে কথা বলছিল সকালে, ভেবে তো রাখছে ফারিহা কখনো রাজি হবে না। ফারিহাকে দেখে অবাক হয়ে বলে, আরে মিস ফারিহা যে, আপনাকে তো বলা হয়েছে আপনি এই পড়াশোনা দিয়ে আমাদের এখানে কোনো জব পাবেন না। আপনি এখন আসতে পারেন প্লিজ। আমি আপনার সাথে রাজি আছি, কিন্তু তার আগে আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার ভাই হসপিটালে ভর্তি আছে, প্লিজ টাকা না হলে ভাইয়ের চিকিৎসা হবে না। এখানে মজা করতে এসেছেন? সকালে তো খুব কথা শুনিয়ে চলে গেলে। দেখো, তুমি এখন আসতে পারো। আমি অন্যদের সাথে যোগাযোগ করব। প্লিজ স্যার, আমি মিথ্যা বলছি না। আমি আপনার সব সত্যি রাজি আছি। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন, না হলে আমার ভাইকে বাঁচানো সম্ভব হবে না। এই পেপারে সাইন করো, আর তোমার ভাই কোথায় আছে আমাকে নিয়ে চলো। আয়ন একটা পেপার বের করে আব্রাহামের হাতে দেয়। আব্রাহাম ফারিহাকে পেপার দিলে পেপার না পড়ে ফারিহা সই করে দেয়। আব্রাহাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে তার আশা পূরণ হলো। ফারিহার সাথে অফিস থেকে বেরিয়ে যায়। ফারিহার চোখে পানি দেখে আব্রাহাম বিরক্ত হয়ে মনে মনে বিড়বিড় করে, মেয়ে মানুষ এত নাটকবাজ কেন? সব সময় তারা নাটক করে। আচ্ছা, তাদের টাকার লোভ কেন এত? টাকা থাকলে কি সুখী হওয়া যায়? এই যে মেয়েটা যে সিদ্ধান্ত নিল, তার আগে একটাবারও ভাবলো না জন্মের পর তার সন্তান মা ছাড়া একা একা বড় হবে কিভাবে? স্যার এভাবে দাঁড়িয়ে থাকবেন? ভাইয়া হসপিটালে একা আছে, কি করবেন একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমি তো আপনার সব কথা শুনতে রাজি। তাহলে গাড়িতে গিয়ে ওঠো, আমি আয়ানের সাথে দেখা করে আসি একটু। সামনের গাড়িতে বসো, আমি আসতেছি। ফারিহা চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসে। আব্রাহাম প্রায় 10 মিনিট পর আসে। পিছনের সিটে গিয়ে ফারিহার পাশে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে আব্রাহাম ফারিহার দিকে তাকিয়ে বলে, আমার একটা কথা জানা হয়নি, তোমার কি মেডিকেলে কোনো সমস্যা আছে নাকি? মানে বেবি হতে কোনো সমস্যা হবে না তো? না, আমি সুস্থ। ফারিহা দাঁতে দাঁত চেপে কথাটা বলে। অসহ্য লাগছে এসব তার। ভাইয়ের জন্য এমন একটা পথে পা বাড়ালো সে। যদি ভাই জানে তখন কি হবে? আর সে তো এক পুরুষে আসক্ত হতে চায়। তাহলে চুক্তি শেষ হওয়ার পর সে কি করবে? ফারিহার ধ্যান ভাঙে গাড়ির ঝাঁকি লাগার জন্য। আব্রাহাম গাড়ি থেকে নামলে ফারিহা নেমে সামনে হাঁটতে থাকে। আব্রাহাম ডাক্তারের সাথে কথা বলে মুনিরের কাছে যায়। ছেলেটাকে এক পলক দেখে সেখান থেকে চলে আসে। ফারিহার থেকে নাম্বার নিয়ে বলে, চিন্তা করো না, তোমার ভাইয়ের কাগজপত্র রেডি করব 2-1 দিনের ভিতরে। আমি দেশের বাহিরে পাঠিয়ে দিব, সেখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে, সমস্যা নেই। 2 বছর সময় লাগলেও আমি সব খরচ দিব। আর এই কয়দিন তোমার ভাইয়া হসপিটালে থাকবে। ধন্যবাদ, আপনি তাহলে যান। আমি বাসায় গিয়ে ভাইয়ার জন্য খাবার নিয়ে আসবো রাতে। নাকি আজ থেকে আপনার সাথে থাকতে হবে? ভাইয়া যাবার পর থাকি। আমি সেটা নিয়ে কি কিছু বলেছি? তোমার ভাইয়ের কিছু কাগজপত্র লাগবে, আমি তোমার সাথে যাব, চলো। আর ওখানের বাসা ছেড়ে দিবে তুমি, কারণ তোমার ভাইয়া তো এখন বাসায় ফিরবে না, আর তুমি আমার সাথে থাকবে। আচ্ছা। ফারিহার সাথে আব্রাহামও তাদের ফ্ল্যাটে যায়। ফ্ল্যাট ঘুরে আব্রাহাম ব্রুকুচকে ফেলে। কিছুই নাই রুমে, খুব দরকার যা সেগুলো আছে শুধু। কিছুক্ষণ পর আয়ান আসলে ফারিহার সব জামা কাপড় তার হাতে দিয়ে পাঠায়। আব্রাহাম বিছানায় গায়ে দেয়। ফারিহা রান্না বসিয়ে গোসল করার জন্য রুমে যায়। স্যার, আপনি কি গোসল করেছেন নাকি করবেন? কোনটা? আমাকে স্যার বলতে হবে না, আর তুই করে বলতে পারো, সমস্যা নাই। আর গোসল, সকালে আমি গোসল করে বের হয়েছি। আচ্ছা, আমার রান্না কি খাবেন নাকি বাইরে খাবেন? কি রান্না করছো? ফারিহা বিরক্ত হয়। ছেলেটা একদম খুটখুটে, সব শুনতেছে। আর শুনবে না কেন? বড়লোক বাড়ির ছেলে, সবকিছু কি খাবে? ফারিহা কিছু না বলে গোসল করার জন্য জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। গোসল করে বের হয় 10 মিনিটের মাথায়। পরনে একটা নীল রঙের 3 পিস। আব্রাহাম একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরে নেয়। ফারিহা মাথায় একটা তোয়ালে পেঁচিয়ে রান্না করে যায়। প্রায় 40 মিনিট পর সে একটা খাবারের প্লেট নিয়ে আব্রাহামের কাছে আসে। পায়ের আওয়াজ শুনে আব্রাহাম বলে, এত সময় লাগে রান্না করতে? আমি বাসায় যাব। তোমার এখানে যা জিনিস আছে সেসব নিয়ে আয়ান ভেবে দেখবে। এখানে আর আসার প্রয়োজন নাই তোমার। আচ্ছা, ওটা খেয়ে নিন। ডিম ছিল, একটা ডিমের ভুনা করেছি। আপনি কি সব খান নাকি শুধু মাংস? এই, তোমার কি মনে হয়
বড়লোক মানুষ মাংস খায় শুধু নাকি? তারা কি ডিম দুধ খায় না? আব্রাহাম ধমক দিয়ে কথাটা বলে। ফারিহা কেঁপে ওঠে। এই মানুষটার সাথে সে 1.5 বছর থাকবে কিভাবে? নাক মুখ কুচকে খাবার প্লেট সামনে দেয়। আব্রাহাম খাবারের দিকে তাকিয়ে একটা কাশি দেয়, তারপর বলে, ভাত কম হয়েছে, আর একটু হবে কি প্লিজ? ফারিহা দৌড়ে কিচেনে যায় আর একটা প্লেট থেকে ভাত এনে আব্রাহামের প্লেটে দেয়। আব্রাহাম হাঁ হয়ে দেখছে সেটা, মাথা চাপড়ায় সে। এই কাকে বিয়ে করলো? এবার কিছুটা জোরে ধমক দিয়ে বলে, পাগল হয়েছ? এত ভাত আমি খাবো নাকি? তুলে নাও, আর তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে তোমার ভাইয়ের কাগজপত্র দিও, নিয়ে যাব। ফারিহা ধমক শুনে কেঁদেই দেয়। এভাবে কেউ কখনো তাকে ধমক দিয়ে কথা বলে নাই। আব্রাহাম বিরক্ত হয়ে হালকা খাবার খেয়ে উঠে পড়ে। ফারিহা তাড়াতাড়ি সব ঠিক করে বেরিয়ে পড়ে। 4 দিনের মাথায় মনিরকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আজ রাত থেকে ফারিহা আব্রাহামের সাথেই থাকবে। সে জানেও না আব্রাহামের মা বাবার সাথে থাকবে নাকি একা। কিছু কাজ করছে না তার মাথায়। আব্রাহাম ফারিহাকে নিয়ে মার্কেটে যায়। 10টা শাড়ি, 15টা 3 পিস আর 10 সেট গেঞ্জি প্লাজো কিনে। ফারিহা হাঁ হয়ে সব দেখে, শুধু মনে মনে একটা কথা বলে, বড়লোক বুঝি এমনই হয়। এসব তো আমার 5 বছরের জামা কাপড়, আর উনি এমন করে গরিবদের দান করলেও পারতো। গলায় ঠোঁটে স্পর্শ পেয়ে ফারিহা নড়ে চড়ে ওঠে। স্পর্শটা আরো গভীর হয়, একসময় তা কামড়ে পরিণত হয়। ঘুম ভেঙে যায় ফারিহার। ধরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ে। পাশে আব্রাহামকে দেখে জোরে একটা শ্বাস নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 12টা 40 মিনিট। বিকেলে মার্কেট করে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে আব্রাহাম। আব্রাহাম আর আয়ান এখানে থাকে। নিজস্ব ফ্ল্যাট এটা, সবকটা ফ্লোর ভাড়া দেওয়া হয়েছে। 5 তলার পুরোটা নিজেদের জন্য রেখে দেয়। আব্রাহাম মা বাবার থেকে আলাদা থাকে। আব্রাহাম ফারিহাকে ফ্ল্যাটে রেখে বাহিরে যায়। ফারিহা একা থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে এক সময়, কিন্তু হঠাৎ কারো স্পর্শ পেয়ে ঘুমতে ভেঙে যায় তার। আব্রাহাম ফারিহার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা? এভাবে ঘেমে যাচ্ছ কেন? এই ঠান্ডায় কেউ ঘেমে যায় নাকি? উঠো, রাতে কিছু খাওনি, খেয়ে নিবে। আমাকে না বলে এভাবে কাছে আসবেন না। ঘুমের মধ্যে স্পর্শ পেলে আমার ঘুম ভেঙে যায়। আর আমি খাবো না, ঘুম ধরেছে, ঘুমাবো। মাথা ব্যথা করতেছে আমার। তোমাকে শুয়ে থাকার জন্য এখানে আনি নাই। চুপচাপ উঠে খাওয়া দাওয়া করো, আর আমি যা যা বলবো আজ থেকে সব মেনে চলবে। তোমার ভাইয়ের চিকিৎসা না হয় বন্ধ করে দিব, তাই উঠো, কথা বাড়িও না। ফারিহা ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পড়ে। হালকা খাওয়া দাওয়া করে বিছানায় গায়ে দিয়ে দেয়। ঘুমানোর জন্য চোখ বন্ধ করে আব্রাহাম ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে রুমের লাইট অফ করে। একটা হাত ফারিহার কোমরে রেখে গলায় কিস করে। ফারিহা কেঁপে ওঠে। সরে যেতে চাইলে আব্রাহাম টেনে কাছে আনে, কানে কামড় দিয়ে বলে, কিছু বলবে? আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে চাচ্ছি। তোমাকে খুব বেশি জ্বালাবো না। বাচ্চা আসার পর নিজের মতো থাকতে পারবে, তাই এখন কাছে আসা থেকে বাধা দিও না। সরে আসো এদিকে। না, আমি সেটা বলি নাই। আপনি আমার রেগে কথা বলতেছেন কেন? মানে আজ কাছে না আসলে হয় না? আমার না খুব ঘুম পেয়েছে। আপনি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? সেই কৈফিয়ত তোমাকে দিব না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কখনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, একা একা এই বাড়ির বাহিরে কখনো পা রাখবে না। ফারিহা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আব্রাহাম ফারিহাকে নিজের সাথে চেপে নেয়। একসময় সম্পূর্ণভাবে অধিকার ফেলায় সে। আব্রাহামের হাতের উপর মাথা রেখে ফারিহা ঘুমিয়ে পড়ে। আব্রাহাম উঠে গোসল করে অন্য একটা রুমে যায়। তার অসহ্য লাগছে সবকিছু। একটা বাচ্চার জন্য এই পথ বেছে নেওয়া তার। মেয়েদের সহ্য করতে পারে না সে। অফিসেও তেমন মেয়ে নেই, বেশিরভাগ ছেলে কাজ করে। উঠে গোসল করে নাও, সকাল 9টা বাজে। আমি অফিসে যাচ্ছি। কোনো কিছুর দরকার হলে নাম্বারে ফোন দিও। যা খেতে ইচ্ছে করবে, কাজের লোক আছে, তাদের বলে দিও। ফারিহা বিরক্তি নিয়ে শরীরে চাদর জড়িয়ে উঠে বসে। এত সকাল হয়ে গেছে, তাকে তো ভার্সিটিতে যেতে হবে। ডিসেম্বর মাস, ঠান্ডায় বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। ফারিহা অবাক হয়ে বলে, এই শীতে এত সকালে আমি গোসল করব? মানে আপনি পাগল হয়ে গেছেন? আপনি কই যাবেন চলে যান, আমি আরো ঘুমাবো। ঘুম আমি বের করব, কিন্তু এখানে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। 3 বেলা ঠিক মতো খাওয়া দাওয়া করবে। শরীর ফিট রাখতে হবে তোমাকে। উফ, এত কিছু যে এখনো পেটে আসে নাই, তাকে নিয়ে এত আয়োজন ভালো না। আমার ঠান্ডা লাগতেছে, পরে উঠবো। একটা কথাও না। আব্রাহাম ফারিহার হাত ধরে টেনে ওঠায়। ফারিহা চোখ ছোট ছোট করে আব্রাহামকে দেখে। কোনো রকম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। গরম পানি দিয়ে গোসল করে বের হয়। আব্রাহাম ফারিয়াকে বের হতে দেখে ঘড়ি দেখে। বিরক্তিকর চাহনি দিয়ে বলে, 20 মিনিটে গোসল শেষ, এখন খাওয়া দাওয়া করো, যাও।
আর ভার্সিটিতে যাওয়ার চিন্তা বাদ দাও। কেন? এই বাড়ি থেকে তোমার বের হওয়া নিষেধ। এক্সামের সময় এক্সাম দিবে ব্যাস। আর হ্যাঁ, আমি আর আয়ান ছাড়া কেউ ডাক দিলে দরজা খুলবে না, ওকে? এত নিয়ম মানতে হবে? আমার পড়াশোনা, সেটা তো আমার জন্য খুব প্রয়োজন। যা বললাম তাই হবে। যাও খেয়ে নাও, আমি অফিসে যাচ্ছি, রাতে বাসায় ফিরবো। আয়ান আর আমি একসাথে আসি, তাই কাউকে বাসাতে ঢুকতে দিবে না, যতই আমার পরিচয় দেখো। আপনার এত কড়া নিয়ম মানতে পারবো না। আপনার বাচ্চা চাই, আমি বাচ্চা দিলেই তো হলো, তাই না? চুক্তির পেপার পড়ো নাই কেন? টেবিলে রাখা আছে, পড়ে নিও। আব্রাহাম কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। খাবারটাও রুমে দিয়ে যায় তাকে। এমন রুমবদ্ধ হয়ে থাকবে সে? খাওয়া দাওয়া করে আবারও কম্বলের নিচে ঢুকে পড়ে। শরীর দুর্বল লাগছে তার। অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর আসে না। এই পাশ ওই পাশ করতে করতে দুপুর হয়ে যায়। আব্রাহাম ফোন দিয়ে খাওয়ার কথা বলে, তারপর আবারও সময় যায় রুম ব্যালকনি নিয়ে। বিকেলের রোদ ব্যালকনিতে পড়লে ফারিহা বই নিয়ে পড়তে বসে। বাসায় থেকে সব পড়া কমপ্লিট করতে হবে তাকে। পড়া শেষ করে উঠে রাত 8টার সময় কলিং বেল বেজে উঠলে রুম থেকে বের হয়। সবাই ড্রয়িং রুমে আছে, তবুও দরজা খুলছে না দেখে ফারিহা এগিয়ে যায়। পিছন থেকে একজন কাজের মেয়ে বলে, ম্যাম, দরজার ওপাশে স্যার নেই, আপনি নিজের রুমে গিয়ে রেস্ট করুন। কলিং বেল বাজে, বিরক্ত লাগতেছে। কে আছে দরজা খুলে দেখলেই তো হয়। এমন শব্দ বিরক্ত লাগতেছে আমার। আমাকে দেখতে দাও, কে আছে দেখি, কোনো দরকার হয়তো। ওই পাশে আব্রাহাম স্যারের বাবা আছেন, স্যার বলে গেছেন আপনি থাকা অবস্থায় ওনাকে ভিতরে যাতে আসতে না দেয়। মা বাবা বেঁচে আছে, অথচ উনি এখানে একা থাকে। ধুর, কোথায় এসে পড়লাম আমি। ভাই, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। এসব একদিনে সহ্য হচ্ছে না আমার। আর 1.5 বছর। ম্যাম, আপনি রুমে যান, এখন স্যার আসবে। উনি আপনাকে বাইরে দেখলে রাগ করবে। আপনার কিছু প্রয়োজন হলে বলবেন। আইসক্রিম আছে? মালিহা অন্য সেটদের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে আছে। ফারিহা বিরক্তি নিয়ে রুমে যায়। সব কটা আব্রাহামের গোলাম দেখে রাগ উঠে তার। ঠান্ডার সময় তো আইসক্রিম খাওয়ার মজা আলাদা। এদের এটা কে বোঝাবে? নিজেকে অসুস্থ বানানোর খুব ইচ্ছে, বাচ্চা নিবে তুমি, আর এখন শরীর খারাপ করতে চাচ্ছ নাকি? ঠান্ডার সময় কিসের আইসক্রিম? এসব ঠান্ডা জিনিস বাদে খাবার চেয়ে নিও ওদের থেকে। ঠান্ডা জিনিস কেউ দিবে না। ফারিহা আব্রাহামের দিকে তাকায়। মাত্র রুমে আসলো আর এত কথা শোনাচ্ছে তাকে। দাঁতে দাঁত চেপে বলে, আপনি খুব খারাপ আব্রাহাম। আপনার মা বাবা আছে, তাও আমাকে এখানে রাখছেন। আপনার চুক্তির বিয়ে করার কি দরকার হলো? আপনার বাবা এসে ঘুরে গেল। সেসব তোমাকে ভাবতে হবে না, আমি সেসব ভাববো। যাও, ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করবে। এত তাড়াতাড়ি খাবেন? হুম। ফারিহা আব্রাহামের দিকে আর চোখে তাকায়। ছেলেটা কত সুন্দর, অথচ বিয়ে না করে এমন সিদ্ধান্ত কেন সেটা ভাবছে মনে মনে। মা বাবার থেকেও আলাদা থাকে। ভাবনার মাঝে আব্রাহাম জামা চেঞ্জ করে বের হয়। ফারিহার দিকে তাকিয়ে বলে, খেয়ে নাও, চলো। তোমার ভাইয়া কথা বলবে তোমার সাথে। ডাক্তার ফোন করছিল, আজ রাত 10টায় অপারেশন করবে পা। সম্পূর্ণ ঠিক হতে বছর লেগে যাবে বলেছে। তোমার ভাইয়ার ব্লাডের সমস্যা, সেটা বলো নাই কেন? মানে? ব্লাড চেঞ্জ করতে হবে, শরীর থেকে ব্লাড বের করে নতুন ব্লাড দিতে হবে, সেটা পরে করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 1.5 বছর তোমার ভাইয়া বাহিরে থাকবে। তোমার সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর তোমার ভাইয়া আসবে। মানে এসব কি বলছেন? ভাইয়া সুস্থ হলে আসবে না কেন? এই, আপনি ভাইয়াকে আবার খুন করেন নাই তো? জাস্ট শ্যাট আপ। উল্টাপাল্টা কথা বলো কেন? তোমার সুবিধার জন্য এসব বলা। তুমি তো ভাইয়ার সাথে থাকো, তো তোমার ভাইয়া আসার পর তুমি বাসায় না থাকলে খারাপ ভাববে না নাকি? হ্যাঁ, সেসব পরে চিন্তা। না, এখন সব বুঝিয়ে বলি। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, সো চুক্তি শেষ তুমি বাসায় যাবে। তোমার ভাইয়া তখন তোমাকে খারাপ বলবে না বা কথা শোনাবে না, তাই তোমার জন্য সেটাই ভালো। আচ্ছা। ফারিহা আর কিছু বলে না। কি বলবে সে? ছেলেটা সম্পর্ক ঠিক করার কথা বলছে না, সবসময় বিচ্ছেদের কথা বলে মাথাটা নষ্ট করছে তার। 3 জন একসাথে খেতে বসে। খাওয়া শেষে ফারিহা প্রায় 1 ঘন্টা থেকে মনির ভাইয়ের সাথে ফোনে কথা বলে। আব্রাহাম ইশারা দিলে কথা বলা শেষ করে। আব্রাহাম ল্যাপটপ থেকে মুখ সরিয়ে বলে, বই নিয়ে এসো। তুমি তো ইংরেজি ডিপার্টমেন্টের, আমি ইংরেজি পারি ভালোই, তোমাকে পড়াবো, আসো। হাই হাই, বলে কি? আমি পড়াশোনা করেছি, এখন আর পড়ার ইচ্ছে করছে না। ঠান্ডা লাগতেছে, ঘুমাবো। কম্বলের নিচে থাকো, আমি বই নিয়ে আসতেছি। পড়াশোনা তোমার নষ্ট করতে চাই না, নিজের ক্যারিয়ার করতে হবে তোমার। আমার থেকে বিদায় নেওয়ার পর কি বেকার থাকবে? তাই পড়াশোনা করো। থাক, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। সব নিজের চাহিদা জানা আছে। আমার শীতের কাপড় লাগবে। আমার পুরাতন জামা তো আপনি ফেলাই দিচ্ছেন।
তুমি যেগুলো পরতে সেসব আমার বাড়ির চাকর পরে না। সো কাল নতুন জামা এনে দিব। এখন ঘুমাও তাহলে, আমি কাজ করতেছি। কিছুর দরকার হলে জানিও। মানসিক শান্তি দরকার, যা এখানে পাবো না আমি। আব্রাহাম ফারিহার দিকে রাগি চোখে তাকায়। ফারিহা মুখ বন্ধ করে ফোন নিয়ে গেম খেলে। আব্রাহাম ল্যাপটপ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারিহা অবাক কণ্ঠে বলে, ব্যাপার কি? ছেলেটা কি আমাকে ইগনোর করছে? ধুর, কই এসে পড়লাম আমি? আমাকে রুমে একা রেখে অন্য রুমে চলে গেল। জানি না কি ঘটবে সামনে। একটা বাচ্চা জন্ম দিয়ে কিভাবে একা রেখে যাব? মা ছাড়া কতটা ভালো থাকবে বাচ্চা? ফারিহা নিজে নিজে অনেক কথা বলে। ফোন টিপতে টিপতে কখন রাত 11টা বেজে যায় টেরই পায় না। আব্রাহাম রুমে এসে ফারিহার হাত থেকে ফোনটা নিয়ে পাশে রাখে। বিছানায় শুয়ে বলে, তোমার ভাইয়ের অপারেশন চলতেছে। আর হ্যাঁ, বেশি রাত জেগে ফোন টিপার দরকার নেই, শরীর খারাপ হতে পারে। সকালে উঠে নামাজ পড়বে, তাই তাড়াতাড়ি ঘুমাবে। আর কত নিয়ম, আমাকে মেরে দেন, এসব মানা যায় নাকি? কথা কিন্তু বেশি বলছো। ফারিহা মুখটা অন্য পাশ করে শুয়ে পড়ে। আব্রাহাম ফারিহার কম্বলের নিচে ঢুকে ফারিহার শরীরে হাত দেয়। ফারিহা প্রথমে কেঁপে ওঠে, আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। আব্রাহামের দিকে ঘুরে বুকে মাথা রাখে। আব্রাহাম গলায় কানে কিস করা শুরু করে। ফারিহা আব্রাহামকে খামছে ধরে। আব্রাহাম মাথা তুলে ফারিহার দিকে তাকায়। মেয়েটা ভয় পাচ্ছে তাকে, কেমন যেন কেঁপে কেঁপে উঠছে বারবার। কোমরে হাত দিয়ে শরীরের সাথে মিশিয়ে নেয়। গলায় মুখ দিয়ে বলে, আমি যে কোনো সময় কাছে আসতে পারি, তাই প্রস্তুতি নিয়ে থাকো কেমন? বাচ্চার জন্য তোমাকে বিয়ে করা, সেটা না পেলে আমার এত কিছু পানিতে যাবে। আমার স্পর্শ অভ্যেস করো এখন থেকে। আপনাকে একটা কথা বলি। বলো। বাচ্চা তো হসপিটালেও পাবেন, মানে যদি আপনার বিয়ে করার ইচ্ছে না থাকে। কিন্তু এমন ভাবে কেমন দেখায় না? আব্রাহাম আর কথা বলে না। ফারিহার ঠোঁটে আলতো করে কিস করতে থাকে। ফারিহাও নিস্তেজ হয়ে আব্রাহামের কাছে ধরা দেয়। বেশ কিছু সময় পর আব্রাহাম ফারিহার কপালে কিস করে চোখ বন্ধ করে। আজকে তারও খুব ঘুম পাচ্ছে। ফারিহার দিকে একবার তাকিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিজেও ফারিহার বালিশে মাথা রেখে ঘুমিয়ে যায়। বাহির থেকে রুমে মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে। কেউ চিৎকার চেঁচামেচি করছে। ফারিহা চোখ মেলে তাকায়। গা থেকে কম্বল সরাতে গেলে ঠান্ডা অনুভব করে। আবারও গায়ে কম্বল দিয়ে উঠে বসে। বোঝার চেষ্টা করে বাহিরে কি হচ্ছে। পাশে আব্রাহাম নেই। এবার ঠিক হয়ে উঠে বসে। ওয়াশরুমে উকি দেয়, সেখানেও নিয়ে দেখে নিজে উঠে পড়ে। ওয়াশরুম থেকে গোসল করে এসে হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস গায়ে দেয়। দরজার কাছে গিয়ে বুঝতে পারে বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরক্তি নিয়ে বসে পড়ে। আব্রাহাম মা বাবার সাথে চিৎকার চেঁচামেচি করতেছে। সবশেষে বিরক্ত হয়ে বলে, আমার যখন দরকার হবে তখন নিজে বাসায় যাব বলি নাই? তাও বারবার কেন এখানে আসো? আর কখনো আসবে না। আর আমার বউকে তোমরা দেখতেও পাবে না। আয়ানের বাচ্চা, তোর খবর আছে। তুই বাবাকে বিয়ের কথা কেন বলছিস? আয়ান মুখটা ছোট করে নেয়। ভাবছিল আব্রাহামের মা বাবা বিয়ের কথা জানলে বাসায় নিয়ে যাবে, আর তখন